আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুগণ, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো দর্শকবৃন্দ, স্ক্রিনে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন তার নাম গন্ধগোকুল। পোলাওয়ের চালের মতো সুবাস ছড়ায় বলে এর নাম গন্ধগোকুল রাখা হয়েছে। তবে একে অনেকে লেঞ্জা, তাল খাটাস, ভোন্দর, নম্র, সাইরেল কিংবা গাছ খাটাস নামেও ডাকে। গন্ধগোকুল মূলত ভেভোরিডে গোত্রের নিশাচর ও স্তন্যপায়ী প্রাণী। এদেরকে সিভেট ক্যাট বলা হলেও এরা কিন্তু বিড়াল নয়। শরীরটা বিড়ালের ন্যায়, লেজ লম্বা ও মুখ দেখতে বেজি অথবা ভোঁদরের মতো পশম ধূসর বা বাদামি বর্ণের হয়ে থাকে। শরীরে বিভিন্ন ধরনের রঙের শাড়ি ও কালো ছোপ ছোপ দাগ থাকতে পারে। আফ্রিকায় আরেক ধরনের গন্ধগোকুল পাওয়া যায় যাদের লেজে আংটির মতো গোলাকার বর্ণ থাকে। সাধারণত এশিয়ায় প্রাপ্ত গন্ধগোকুলের ইংরেজি নাম এশিয়ান ফাল্ম সেভেট। গন্ধগোকুল লম্বায় 16 থেকে 34 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। লেজের দৈর্ঘ্য 5 থেকে 26 ইঞ্চি হয়। এরা 15 ইঞ্চি পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয়। সাধারণত 1.5 থেকে 11 কিলোগ্রাম পর্যন্ত ওজনের হতে পারে এরা। প্রাণীটিকে বাংলাদেশের সিলেটের গভীর বনাঞ্চল, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ পশ্চিম এশিয়া, চীনের দক্ষিণাঞ্চল সহ অনেক দেশেই পাওয়া যায়। সারা বিশ্বে এদের 66টি প্রজাতির সন্ধান পাওয়া যায়। বাংলাদেশে পাওয়া যায় 6টি প্রজাতি, যার মধ্যে 3টি বিলুপ্তির পথে। গন্ধগোকুল একাকী নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে। এরা দিনের বেলায় গাছের গর্তে ঘুমায়। সাধারণত গভীর রাতে শিকার এবং খাবার সংগ্রহের উদ্দেশ্যে বের হয়ে আসে। নিশাচর এ প্রাণীটি ভূমিতেই বেশি বিচরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরা মাটিতে চলাফেরা করলেও শিকার ধরা ও শিকারীর হাত থেকে বাঁচতে গাছে উঠে লুকিয়ে থাকে। গন্ধগোকুল সর্বভুক কিন্তু প্রাথমিকভাবে মাংসাশী প্রাণী। এরা সাধারণত রাতের বেলা ইঁদুর শিকার করে। এছাড়াও গাছে উঠে আম, কফি বীজ, আনারস, তরমুজ, কলা ইত্যাদি খায়। তাই প্রচুর ফলমূল আছে এমন পার্ক ও বাগানে এদের পাওয়া যায়। এছাড়াও ছোট পাখি, টিকটিকি, ছোট সাপ, ব্যাঙ, শামুক জাতীয় প্রাণীও শিকার করতে দেখা যায়। এরা তালের রস পান করতে পছন্দ করে বলে তারি বা টডি বিড়ালও বলা হয় এদের। সাধারণত খাদ্যের অভাবে এরা রাতের বেলা মানুষের গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর খেয়ে ফেলে। অন্যান্য প্রাণী যেমন বন বিড়াল, শিয়াল ইত্যাদি কিন্তু মানুষের গৃহপালিত প্রাণী ধরে নিয়ে চলে যায়। কিন্তু গন্ধগোকুল প্রাণীটি ধরে নিয়ে চলে যায় না, বরং গৃহস্থের সকল গৃহপালিত প্রাণী মেরে ফেলে। যেহেতু এরা রাতে শিকার করে, তাই গৃহস্থরা বুঝতে পারে না বা খেয়াল রাখতে পারে না। তাই তারা এ সময়ে গৃহস্থের পালিত হাঁস, মুরগি, কবুতর মেরে ফেলে। এরা ইঁদুর ও ফলফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। গন্ধগোকুল অন্ধকারে অন্য প্রাণীর গায়ের গন্ধ শুকে চিনতে পারার অসাধারণ ক্ষমতা রয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে এরা বাচ্চা প্রসব করে। প্রতিবার 2 থেকে 5টি বাচ্চা জন্ম দেয় গন্ধগোকুল। সদ্য জন্মানো বাচ্চা 80 গ্রাম ওজনের হয়, যেগুলোর 11 দিন বয়সে চোখ ফোটে। বাচ্চাগুলোকে বাবা মা একই সাথে পাহারা দেয়। স্ত্রী গন্ধগোকুল লম্বা লেজ দ্বারা ছোট বাচ্চাগুলোকে ঘিরে রাখে। তখন সেগুলোর লেজের কারণে দেয়াল টপকিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে না। বন্দিদশায় এরা 22 বছর পর্যন্ত বেঁচে থাকে। এখন এদের 2টি অদ্ভুত ব্যবহার সম্পর্কে আলোকপাত করা যাক। অন্যান্য প্রাণীর মতো এরা মানুষের কাছে অবহেলার পাত্র নয়, কারণ এদের দ্বারা মূল্যবান সুগন্ধি ও কফি তৈরি করা হয়। গন্ধগোকুলের গ্রন্থি থেকে পিচ্ছিল কস্তুরী মৃগের ন্যায় পদার্থ নিঃসৃত হয়, যাকে সিভেট অয়েল বা গন্ধগোকুলের তেল বলা হয়। এর দ্বারা অনেক মূল্যবান সুগন্ধি তৈরি করা হয়। সুগন্ধি তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত ভেভেরা সাইবেথা প্রজাতির গন্ধগোকুল ও এশীয় গন্ধগোকুল। সুগন্ধি তৈরির জন্য একসময় গন্ধগোকুলকে হত্যা করে কস্তুরী মৃগের ন্যায় পদার্থ সংগ্রহ করা হতো। পরবর্তীতে জীবিত প্রাণীর গ্রন্থি ঘষে সুগন্ধি তৈরির উপাদান আলাদা করার পদ্ধতি চালু হয়। এই পদ্ধতি বহুল ব্যবহৃত হলেও প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করতে ও পরে কৃত্রিমভাবে সুগন্ধি তৈরির উপাদান আবিষ্কার হওয়া বর্তমানে গন্ধগোকুলকে আর ব্যবহার করা হয় না। এদের আরেকটি বিস্ময়কর ব্যবহার হচ্ছে
বিশ্বের সবচেয়ে দামি কফি তৈরিতে। ইন্দোনেশিয়ার কপি লুয়াক নামক দামি কফি তৈরি করা হয় গন্ধগোকুলের মল থেকে কফি বীজ সংগ্রহ করে। ইংল্যান্ডে প্রতি কাপ কপি লুয়াক কফির মূল্যে 50 ব্রিটিশ পাউন্ড বা 7,581 টাকা। যুক্তরাষ্ট্রে প্রতি পাউন্ড কপি লুয়াকের মূল্য $600 বা 71,734 টাকা। এছাড়াও সেখানে প্রতি কাপ কফির মূল্য $30 বা 3,587 টাকা। ইন্দোনেশিয়ার স্থানীয় ভাষায় লুয়াক অর্থ হচ্ছে গন্ধগোকুল। আসল কপি লুয়াক কফি তৈরির জন্য একসময় সুমাত্রার গ্রাম্য অধিবাসীরা এদের মল থেকে কফি বীজ সংগ্রহ করত। গন্ধগোকুল কফির বীজ খুব পছন্দ করে। এরা রাতের বেলায় চুপিসারে কফি বীজ খাওয়ার জন্য কফি খেতে যায়। কফি বীজ খেয়ে মলত্যাগ করলে হজম না হওয়া বীজগুলো সংগ্রহ করা হয়। সংগৃহীত বীজ থেকে তৈরিকৃত কফি অধিক স্বাদযুক্ত হয়। ধারণা করা হয় এরা কফির পাকা ও ভালো মানের বীজ খেয়ে থাকে। বীজ ভালো হলে কফির মানও ভালো হবে। বাণিজ্যিকভাবে এই প্রাণীর মল থেকে কফি তৈরির জন্য একে খাঁচায় পালন করা হয়। তখন এদের কফি বীজ খেতে দেয়া হয়। এদের পেটে থাকা বিশেষ ধরনের এনজাইম বা উৎসেচক দ্বারা কফি বীজের উপরের আবরণ হজম হয়ে যায়। পরে এরা আবরণ ছাড়া কফি বীজ মলের মাধ্যমে ত্যাগ করে তখন মলমূত্র পরিষ্কার করার সময় বীজগুলো সংগ্রহ করে কফি তৈরি করা হয়। যদিও এদেরকে এখনও পর্যাপ্ত পরিমাণ দেখা যায়, তবুও বন ও বন্য পরিবেশ নষ্ট হওয়ার ফলে এদের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। ফ্লাহারি হওয়ায় ফলমূল চাষিদের কাছে এরা আপদ বলে বিবেচিত হয়, তাই তারাও একে হত্যা করে। অনেক সময় মাংস খাওয়া ও বিক্রির জন্য ফাঁদ পেতে ধরা হয় প্রাণীটিকে। অনেকে ইঁদুর ধরার জন্য গৃহেও পালন করে, ফলে স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে প্রাণীটি। কফি উৎপাদনের জন্য খাঁচায় আটকে রাখার ফলেও বন্য পরিবেশ থেকে কমে যাচ্ছে গন্ধগোকুল। কাঠের ব্যবসার কারণে ইন্দোনেশিয়ার মিন্টাওয়াই দ্বীপের কিছু প্রজাতি ও উপপ্রজাতির গন্ধগোকুল সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের দেশের গ্রামগঞ্জের হাটবাজারে কবিরাজরা চিকিৎসার জন্য গন্ধগোকুলের তেল বিক্রি করে থাকে। এছাড়াও বিভিন্ন দেশে চুলকানির চিকিৎসায়ও এই প্রাণীর তেল ব্যবহার করা হতো। কিন্তু চুলকানির চিকিৎসায় উপকার না পাওয়ায় এখন আর এদের ব্যবহার হচ্ছে না। অন্যদিকে চিকিৎসা ক্ষেত্রেও এই প্রাণীটি ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, ফলে নিছক ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করেও অনেক গন্ধগোকুলের জীবন বিপন্ন হয়েছে। তো বন্ধুরা, এ ছিল আমাদের আয়োজন। গন্ধগোকুল গৃহপালিত হাঁস মুরগি, কবুতর খেয়ে ফেলায় অনেকে রাগের বশে এ প্রাণীটি মেরে ফেলেন। এতে করে এ প্রাণীটি আমাদের পরিবেশ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এ প্রাণীটিকে না মেরে প্রাণীটিকে খাঁচায় ধরে বন্য অধিদপ্তরের কাছে দিয়ে দিন বা দূরে বন জঙ্গলে ছেড়ে দিন, যাতে এরা এদের মতো করে বাঁচতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।